আজকের এই ভিডিওটা তোমাদের কোনো পড়ানোর ভিডিও বা কোনো কন্টেন্টের ভিডিও নয় বা কোনো টপিকের উপরে নয়। এটা এসএসসির যে ফাইনাল জাজমেন্ট আজকে বেরিয়েছে এটা তার উপরে একটা ভিডিও। এটা অনেকেই দিতে বলেছ আজকে, তার জন্যই বলে দিচ্ছি। কিছু জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা তোমাদের তরফে এসেছে এবং আসা উচিত, স্বাভাবিকভাবেই আসা উচিত, কারণ নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে। তোমাদের তরফ থেকে প্রথম একটা প্রশ্ন এসছে যে তাহলে এই যে নিয়োগটি হতে চলেছে এটা কি তোমাদের জন্য মানে ফ্রেশ নিয়োগ? প্রথম কথা হচ্ছে সেটা নয়। এই যে নিয়োগ, যেটা প্রথম পার্টে নিয়োগ হবে, এই নিয়োগটা হচ্ছে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তাদের নিয়োগ। তার মানে এই যে প্যানেল, যে প্যানেলের উপরে চাকরি হয়েছে, সেই প্যানেল থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট চাকরি তাদেরও আজকে বাদ দিয়েছে, তারা প্রথম সুযোগ পাবে। তারপর সেই সময়তে যে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটগুলো ছিল তারা সুযোগ পাবে। তাহলে অবশ্যই নতুন যারা ফ্রেশার আছো তাদের এখানে ইন্টারেস্টটা কি আছে? ইন্টারেস্টটা একটাই, আগামী 9, 10, 11, 12 নিয়োগের উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকলো না। এবার একটা প্রশ্ন তোমাদের তরফে নিশ্চয়ই থাকবে বা তোমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে যে এই রায়টা কি চ্যালেঞ্জ হতে পারে? ডেফিনেটলি এই রায়টা চ্যালেঞ্জ হতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সংবিধান সেই অধিকার, চ্যালেঞ্জ করার অধিকার সকলকে দিয়েছে। কিন্তু এই রায়ের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড। কলকাতা হাইকোর্টের এই যে ডিভিশন বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চের কাছে এই মামলাটি বা এই এগ্রিগেট করা মামলা, সমস্ত মামলাগুলো এগুলো এসেছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। তার মানে এই বিষয়টা, এই যে নিয়োগ দুর্নীতির বিষয়টা, এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের গোচরে আছে। সুপ্রিম কোর্ট এটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। এবং এই প্রসেসটা যখন ক্যান্সেল হয়েছে, এমন নয় যে এটা বলেছে যে যারা সেই সময় প্যানেলে ছিল বা যারা তোমার প্যানেলে স্বচ্ছ ক্যান্ডিডেট আছে তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাদেরকে দ্বিতীয়বার সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে। দ্যাট ইজ আবার রি-এভালুয়েশন হবে। যে স্ট্রাকচারাল দুর্নীতি সেই সময়তে হয়েছে, সেই দুর্নীতির 17টা স্টেপ দেখবা এখানে আইডেন্টিফাই করে দিয়েছে। সেটা তো অনেক পরের কথা। আমরা তোমাদেরকে কয়েকটা স্টেপ আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যেগুলো আমাদের চোখে পড়েছে। প্রথম দেখবে গ্রুপ সি, গ্রুপ ডির ওএমআর শিটটা পাবলিশ করা হয়েছিল। তার আগে যখন আরটিআই করা হয় ওএমআর শিট নিয়ে, এসএসসি কিন্তু আরটিআই ওএমআর শিটের রিপ্লাই দিয়েছিল যারা আরটিআই করেছিল। বাট যখন এই তদন্তকারী সংস্থা সিবিআই যখন এসএসসির কাছে ওএমআর শিট দেখতে চায়, এসএসসি কিন্তু ওএমআর শিট দেখাতে পারেনি। তাহলে প্রথম প্রশ্ন, এই যে আরটিআই করা ওএমআর শিট যেটা এসএসসি দিয়েছিল, সেই ওএমআর শিটটা কার ওএমআর শিট ছিল? এটা প্রথম প্রশ্ন। এবং এসএসসির কাছে যদি কোনো কপি না থাকে তাহলে সে সেটা দিল কি করে? ইভেন পুরোটা তোমরা যদি পড়ো, অ্যাকচুয়ালি এত বড় রায় তোমাদের পক্ষে পড়তেই পারো। আমি কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখিয়ে দেবো। এসএসসির সার্ভারেও কিন্তু এই রিলেটেড কোনো কিছু ছিল না, কোনো ওএমআর কিন্তু কপি করা ছিল না। যেটা নিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা খবরের চ্যানেলে বা এখানে পড়লেও দেখতে পাবে, নাইশেডের কাছ থেকে, যাকে এসএসসি দিয়েছিল স্ক্যানিং করার জন্য বা ওএমআর এভালুয়েশনের জন্য। তারা আবার একটা থার্ড পার্টিকে কিন্তু এখানে রিক্রুট করে, যেটা এসএসসি দেখবে এই অর্ডার কপির মধ্যেই লেখা আছে। এসএসসি বলছে যে আমাদের বিষয়টা জানা ছিল না, অথচ স্ক্যানিং হয়েছিল কিন্তু এসএসসির অফিসে বসে। আমি ব্যক্তিগতভাবে এই ওএমআর গুলো যখন গ্রুপ সি বেরিয়েছে দেখেছি, কারণ আমাদেরও গ্রুপ ডি স্টাফ আছে। গ্রুপ ডি যখন বেরিয়েছে তখনও দেখেছি। কয়েকটা জায়গা আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমরাও বুঝতে পারবে নিয়োগ দুর্নীতিটা কত লেভেলের দুর্নীতি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই 17টা পয়েন্টের মধ্যে আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু আছে। তোমরা এখনো চাইলে এসএসসির এতে যদি ওয়েবার শিটগুলো থাকে এখনো বের করে দেখতে পারবে। এবং প্রত্যেকটা স্টেজে এই দুর্নীতিকে কিন্তু কভার করার চেষ্টা হয়েছে। এটা হলো সব থেকে বাজে জিনিস। এবং এই যে ফাইনাল জাজমেন্ট, এই জাজমেন্টের জন্য কোথাও একটা এসএসসি নিজে দায়ী। কারণ এসএসসি চাইলেই নোংরা ঝেড়ে ফেলতে পারত, এসএসসি নোংরাকে ঝাড়েনি। কেন ঝাড়েনি সেটা এসএসসি ভালো বলতে পারবে। স্কুল সার্ভিস কমিশন নিজে বলতে পারবে তাদের নোংরা ঝাড়াতে অসুবিধাটা কোথায় ছিল। কিন্তু এসএসসি চাইলেই নোংরা ঝেড়ে ফেলতে পারত, কোর্ট বারবার সেই সুযোগ দিয়েছে, কিন্তু নোংরা ঝেড়ে ফেলেনি। তার জন্য আজকে এই জাজমেন্ট এসছে।
এবং জাজমেন্টে যারা সত্যি করে জেনুইন ক্যান্ডিডেট, আমার মনে হয় তাদের সাময়িক হয়তো কিছুটা হ্যারাসমেন্ট হচ্ছে, সামাজিক আসছে, কিন্তু তারা অবশ্যই একদিন স্বচ্ছ হয়ে ফিরে আসবে এবং সেদিন তাদের বিরুদ্ধে আর কোনো আঙুল উঠবে না, এটা আমি মনে করি। কারণ যেদিন তারা এর পরের স্টেজ থেকে ঘুরে আসছে, তারা ফিল্টার হয়ে ঘুরে আসছে, আর আগামীতে তাদের প্রতি কোনো রকম কোনো আঙুল উঠবে না। এবারে যে বিষয়গুলো আমি পরপর বলছি, আমি যে গ্রুপটির ওএমআর শিটটা চেক করেছিলাম, ওর স্কোরিং হয় কিন্তু 43, বাট ওর স্কোর দেখানো আছে 39। তার মানে শুধু শূন্যকে 53 করা হয়েছে তা নয়, 46 কে র্যাঙ্ক নামানোর জন্য তার স্কোর কমানো হয়েছে। এটা কত বড় দুর্নীতির কল্পনা করো। 9-10 এর ম্যাথামেটিক্সের ওএমআর শিট আমি চেক করেছিলাম কয়েকজনের। একজন, সে কিন্তু সাদা ওএমআর শিট দেয়নি, সে মুর্শিদাবাদের কোন একটা স্কুলে চাকরি করে। মানে ওএমআর এভালুয়েশন এটা কেন জরুরি, আমি সেই ব্যাখ্যাটা তোমাদেরকে বলছি। সে কিন্তু সাদা খাতা জমা দেয়নি, সে যে স্কোর করেছে সেটা 28 হয়, মানে সাদা খাতা নয়, সে কিন্তু সব গোল করেছে, মানে টোটাল কোশ্চেন অ্যান্সার করেছে, তার স্কোর হয় 28, বাট তার স্কোর আছে 49। দুর্নীতি নয় বলো তোমরা? তাহলে এইবার যদি রিএভালুয়েশন হয় তবেই কিন্তু এটাকে ধরা পড়বে। এবারে প্রশ্ন হচ্ছে রিএভালুয়েশন হবে কোন ওএমআর শিট থেকে, কারণ এসএসসির কাছে তো কোনো ওএমআর শিট নেই, তারা তো পুড়িয়ে ফেলেছে। সেই কারণে সিবিআই হার্ড ডিস্কে পাওয়া যে ওএমআর শিট, সেই ওএমআর শিটটাকেই প্রথমত একটা অ্যাক্টের আন্ডারে, সেটা লেখাও আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত আইনজীবীদের নামও কিন্তু এখানে সব বলা আছে, অ্যাক্টের আন্ডারে সেটাকে বৈধতা দিয়েছে। তাহলে এইবার যদি ওএমআর গুলো নিরপেক্ষ হবে, এখানেও প্রশ্ন আছে যে আবার কি তারা ঢুকবে না, দেখো যে দুর্নীতিবাজ সে আবার ঢোকার চেষ্টা করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট আবার ধরা পড়বে, হয়তো 23,000-এর মধ্যে 1,000 কি 500 ঢুকতে পারে, আবার তারা বাদ যাবে। তারা ঢোকার চেষ্টা করবেই, আবার নতুন করে লাইন করার চেষ্টা করবে, নতুন করে জায়গা করার চেষ্টা করবে। তার মানে শুধুমাত্র সাদা ওএমআরকে 53 করা হয়নি। 53 শব্দটা ব্যবহার করলাম, তার একটা ইন্টারেস্টিং কারণ আছে। 11-12 যে দুর্নীতিগুলো হয়েছে সাদা খাতা, অন্যগুলো নয়, সাদা খাতা, তারা 60-এর মধ্যে 53 পেয়েছে, ম্যাক্সিমাম 60-এর মধ্যে 53 পেয়েছে। আর যেগুলো স্কোর অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট, তারা দেখো 46, 48, শুধু তারা 53 পায়নি, তাদের ইন্টারভিউয়ের মার্কসগুলো তোমরা খেয়াল করবে, ওই কাগজ যদি কেউ চাও আমার কাছে এখনো আছে, তাদের ইন্টারভিউয়ের মার্কসগুলো খেয়াল করবে, তারা পারলে 10-এ 10 পেয়ে যেত। অথচ তাদের একাডেমিক দেখবে খুবই নীল, একদম কম, পুয়ার একাডেমিক, কিন্তু অন্যদিকে তাদেরকে প্রাধান্য দিয়ে বের করা হয়েছে। তাহলে এটা দুর্নীতি নয়? ঠিক আমি এইটাই বলতে চাই যে শূন্যকে যেমন এখানে নিয়ে গিয়ে 53 করা হয়েছে, তেমনি অনেকের 49-কে কমিয়ে 41 করা হয়েছে, যে কারণে তারা বাদ গিয়েছে। তাই কেউ যদি এইটা বলে যে সাদা, এসএসসি একটা হলফনামা দিয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে, কেউ যদি এটা বলে যে সাদা খাতা যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিন, যেগুলো মেয়াদ উত্তীর্ণ চাকরি হয়েছে বাদ দিয়ে দিন, বাকিগুলোকে ঠিক আছে, বাকিগুলোও ঠিক নেই। তুমি ওএমআর এভালুয়েশন করো মডেল অ্যান্সার শিটের সাথে। এসএসসি একসময় মডেল অ্যান্সার শিট ওয়েবসাইটে দিয়েছিল, পরে মনে হয় উইথড্র করেছে, থাকলে খুব ভালো কথা। তুমি রিভ্যালুয়েশন করো, তুমি নিজেই বুঝতে পারবে যে শুধুমাত্র 5,000, আজকে যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন 5,000 দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতি অনেক বেশি। হ্যাঁ, ফ্রেশ ক্যান্ডিডেটও যথেষ্ট আছে, হয়তো 15-16,000 ফ্রেশ ক্যান্ডিডেট থাকতে পারে, যারা কাউকে দেয়নি, যারা আমাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে এসছে। আমি বলছি সেই জন্য তাদের হয়তো সাময়িক ভোগান্তি হবে, কিন্তু তারা তাদের বহাল তবিয়তে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। এবং সব থেকে বড় জিনিস তুমি খেয়াল করবে, সাদা ওএমআর একটা জায়গা, ফাঁকা ওএমআর, পুরো ভর্তি ওএমআর এটা একটা জায়গা, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া। 2016 প্যানেল 2018-তে চাকরি হচ্ছে, 2020-তে যখন লকডাউন স্টার্ট হলো মার্চ মাসে, আমার নিজের প্রাক্তন স্কুলে আমাকে যিনি টিচার ইনচার্জ ছিলেন, তিনি একদিন লকডাউনের মধ্যে ফোন করে বলছেন যে আমাদের নতুন গ্রুপ ডি স্টাফ জয়েন করার জন্য ফোন করছে। 2018-তে কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমপ্লিট। 2020-তে, এবং শুধু শুনলে অবাক হবে, সেই সময়তে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকেও অফিসিয়াল ইমেল আইডি গুলোতে একটা করে মেল কিন্তু করা হয়েছিল তাদের জয়েনিং করানোর বিষয়টা দেখার জন্য। পরবর্তীতে ইন দ্য মিন টাইম কোর্টে মামলা হয়,
এবং তাদের জয়েনিং আটকে যায়, পরে কিন্তু তারা আবার জয়েন করেছে। তাহলে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা জয়েন করছে তারা কতটা দুর্নীতিগ্রস্ত, তাদের প্রতি তোমার কেন সহানুভূতি আসবে তুমি আমাকে বলো? কোনোদিন আসা উচিত নয়। যারা সাদা খাতা তাদের প্রতি কোনো সহানুভূতি আসা উচিত নয়, যারা মেয়াদ উত্তীর্ণ তাদের প্রতি কোনো সহানুভূতি আসা উচিত নয়। তাদেরকে কঠোর শাস্তি দিলে তারা কোন চেনে পয়সা দিয়েছে সেটা তারা বলবে, আদারওয়াইজ তারা বলবে না। কোর্টের অবজারভেশনের মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, যারা জেনুইন চাকরি পেয়েছে আমাদের মতো সাধারণ পরিবারের ছেলে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি আছে, তারা অবশ্যই ফিরে আসবে, এটা বিশ্বাস করি। এবারে আমি তোমাদের কয়েকটা জায়গা এখান থেকে দেখাচ্ছি, দেখলেই তোমরা বাকি বিষয়টা বুঝতে পারবে। যে এই রায়ের পেছনে শুধুমাত্র সরকার বা নিয়োগ প্রক্রিয়া দায়ী নয়, স্কুল সার্ভিস কমিশন যথেষ্টভাবে পার্টিসিপেট করেছে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলছি, একটা জিনিস তোমরা খেয়াল করবে, যতগুলো রেকমেন্ডেশন এখন প্রসেসটা হয়ে গেছে কিরকম বলতো? আগে প্রসেসটা ছিল তুমি এসএসসি পরীক্ষা দিলে, 2011 অবধি 13 অবধিও এই প্রসেসটি ছিল। তুমি এসএসসি পরীক্ষা দিলে, পরীক্ষায় তুমি এসএসসি কোয়ালিফাই করলে, এসএসসি কি করবে? প্রত্যেকটি স্কুলের একটি ম্যানেজিং কমিটি থাকতো। এসএসসি ম্যানেজিং কমিটিকে রেকমেন্ড করবে এই ক্যান্ডিডেটটি আপনার স্কুল চয়েস করেছে অন কাউন্সিলিং, তখন কাউন্সিলিং হতো এবং প্রত্যেকে সুযোগ পেত স্কুল চয়েস করার। অন কাউন্সিলিং এই ক্যান্ডিডেটটি আপনার স্কুল চয়েস করেছে, আপনি একে অ্যাপয়েন্টমেন্ট দিন। অ্যাপয়েন্টিং অথরিটি ছিল ম্যানেজিং কমিটির সেক্রেটারি। প্রত্যেকটি স্কুলের একটি আলাদা আলাদা সেপারেট ম্যানেজিং কমিটি থাকতো এবং সেই ম্যানেজিং কমিটির সেক্রেটারি ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিত। ক্যান্ডিডেট স্কুলে আসতো, এসে জয়েন করত। তারপরে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস যেভাবে অ্যাপ্রুভাল দেয় সেভাবে অ্যাপ্রুভাল দিত। প্রসেসটা চেঞ্জ হলো কখন? যখন গভর্নমেন্ট স্কুলের অ্যাপয়েন্টিং অথরিটিটাকে নিয়ে নিল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই দুর্নীতির শিকড় কিন্তু এইখানে বোঝা ছিল। এসএসসি রেকমেন্ড করছে বোর্ডকে, একটা রেকমেন্ডের কপি স্কুলের রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠিয়ে দিচ্ছে। অনেক সময় অনেক স্কুলের রেজিস্টার্ড ইমেল আইডি থাকে না, প্রবলেম আছে, আসছে না। বোর্ড ক্যান্ডিডেটকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্টের কপি নিয়ে স্কুলে জয়েন করতে আসছে। এই ক্ষেত্রে কিন্তু একটা মুর্শিদাবাদের স্কুলেও দেখবে জয়েন হয়েছিল, একটা হেডমাস্টার মশাই তার ছেলেকে জয়েন করেছিল। এই যে দুর্নীতিগুলোর সুযোগ, এগুলো কিন্তু সবকিছু হয়েছে ডিজিটাল কন্টেন্টকে বা ডিজিটাল এই জায়গাগুলোকে জালিয়াতি করে। যদি ডিজিটাল জায়গাগুলো জালিয়াতি করার সুযোগ না থাকতো তাহলে কিন্তু এই সুযোগটা কোনোদিনই তারা পেত না। এই সুযোগটা হয়েছে কিন্তু এই ডিজিটাল মাধ্যমে, কারণ এক্ষেত্রে এসএসসি ডাইরেক্ট রেকমেন্ডেশন সেন্ড করছে বোর্ডকে। গন্ডগোলের সূত্রপাত কিন্তু এখান থেকে। এর আগে যখন স্কুল ম্যানেজিং কমিটি দিয়েছিল তখন কিন্তু এই গন্ডগোলগুলো কোনোদিন হয়নি। এবং কেন এই প্রসঙ্গটা উত্থান করলাম? কিছু অ্যাপয়েন্টমেন্ট এমন হয়েছে যেগুলো কিন্তু স্কুলও এসএসসিও রেকমেন্ড করেনি। ভালো করে বুঝবে জিনিসটা, এসএসসি নিজেও কিন্তু রেকমেন্ড করেনি, ডাইরেক্ট বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। মানে সেই ক্যান্ডিডেটের কোনো ব্যাকলগ হিস্ট্রি কিন্তু নেই, সে পরীক্ষায় বসেনি। একজন সেলুনের ওনার চাকরি পেয়েছে কোনো একজন বিশেষ কারোর দৌলতে, সে আজকে জেলে। তিনি তার কাছে চুল কাটতে যেতেন, অবশ্যই একজন সেরকম ব্যক্তি, তো তিনি আজকে এসএসসিতে চাকরি করছেন। কিসের দৌলতে? তিনি কিন্তু পরীক্ষায় বসেননি, তাকে বোর্ড ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আজকে বোর্ডের প্রেসিডেন্ট এমনি এমনি জেলে বসে নেই। তো এই দুর্নীতিকে কোনোদিন কেউ সাপোর্ট করতে পারে না। এবারে হচ্ছে তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, দেখো এই জায়গার থেকে আর কিন্তু কোনো বাধা রইল না। যদি সুপ্রিম কোর্টে যায় সেটা আলাদা বিষয়, তাহলে হয়তো কয়েক মাস ডিলে হবে, কিন্তু বেশি দিন এটাকে ডিলে করাতে পারবে না। তার কারণ আমি এবার প্রমাণগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। যে এই যে রায়, এটা খুব ডিটেইলড রায়। এই যে এতগুলো পেজ আমি স্কিপ করে আসলাম, এই পেজগুলোর মধ্যে বহু কিছু আছে, তোমরা পড়লে দেখতে পাবে। বহু কিছু আছে, এক্সাম্পল দিয়ে দিয়ে সমস্ত কিছুকে এস্টাবলিশ করা আছে। এইবার যখনই এই নিয়োগটা হয়ে যাবে, আমাদের দেশে ভোট বড় বলাই, ইলেকশন খুব ভাইটাল জিনিস। আমরা পরিবেশ পরিস্থিতি নিয়ে এতটা চিন্তা করি না, কারণ তারা ভোটার নয়। হেরিটেজ বিল্ডিং নিয়ে আমরা অতটা ভাবি না, কিন্তু এই জিনিসগুলো বিরাট ইস্যু। স্বাভাবিকভাবে আগামীতে বেশ কিছু ভোট আছে, তার আগে যদি কমপ্লিট করতে হয়
একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটা তো এভাবে হয়ে যাবে। আর আজকের ভ্যাকান্সি নিশ্চয়ই 23,000 নেই। স্কুলে স্কুলে শিক্ষকের আকাল, সেটা তোমরাও খুব ভালো মতো জানো যে আজকের ভ্যাকান্সি কিন্তু আর 23,000 নেই। তাহলে যদি কমপ্লিট করতে হয় এক্সপেক্টেড 25 সালে, নিশ্চয়ই সরকারকে 25 জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ নিশ্চয়ই গভর্নমেন্টকে কোনো না কোনো নোটিফিকেশন করতেই হবে, পরীক্ষা নিতে হবে, এবং 26-এর আগে কেন বলছি সেটা তোমরা ভাবলেই বুঝতে পারবে, নিয়োগ কমপ্লিট করতে হবে। আমরা সাধারণ কিছু পরিবারের ছেলে থাকি যারা সারা জীবন এই চাকরিটাকেই কিন্তু স্বপ্ন দেখি। এরকম ক্যান্ডিডেট প্রচুর আছে, আমি জানি, আমি নিজেও তার মধ্যে একজন ছিলাম। আমরা ওই খুব দৌড়ঝাঁপ করা চাকরি বা কি বলবো WBCS এগুলো নিয়ে এতটা আমরা ভাবি না। আমরা অনেকে থাকি যারা সাবজেক্টকে ভালোবাসি, কেউ ম্যাথকে ভালোবাসে, কেউ ফিজিক্সকে ভালোবাসে, কেউ কেমিস্ট্রিকে ভালোবাসে, আমরা সাবজেক্টকে ভালোবাসি। সাবজেক্টকে ভালোবেসেই আমরা এই সাবজেক্টগুলো নিয়ে অনার্স করি, MA বা MSc করি, তারপর চাকরির দিকে আসি। তাই তারা সময় নষ্টটা করো না, মারাত্মকভাবে প্রিপারেশন নাও, মারাত্মকভাবে। পরীক্ষা হবেই, এতদিন হয়নি, এবার কিন্তু হবে। এই জায়গাও কেটে যাবে, কাটার একটা অনেক বড় জায়গা আজকে তৈরি হয়ে গিয়েছে, আগামীতে এই জায়গাটা কিন্তু কেটে যাবে। এই জায়গাটা খেয়াল করে দেখো, এটা কিন্তু এসএসসি নিজে বলেছে। SSC had submitted a statistical report in respect of the 4 selection process, which is as follows. কি বলেছে? অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 টোটাল SSC রেকমেন্ড করেছে 11,610, যাদের মধ্যে OMR ইস্যু, এই OMR ইস্যু বলতে কিন্তু কোনগুলোকে বলছে বলতো? যারা 13টা অ্যান্সার করে 53 পেয়েছে তাদেরকে বলছে, যারা সাদা OMR দিয়েছে তাদেরকে বলছে। তাদেরকে কিন্তু বলছে না যারা 46 পেয়ে স্কোরে 41 উঠেছে। এটা খুব ভালো করে বুঝবে। র্যাঙ্ক জাম্পিং, তাতে 185 জন। র্যাঙ্ক জাম্পিং মিনস কিছু অ্যাপয়েন্টমেন্ট বোর্ড ডিরেক্টলি দিয়েছে, কিছু SSC আপ ডাউন করিয়েছে। টোটাল 993 জন। এটা কিন্তু SSC স্বীকার করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুমি যখন স্বীকার করছো তারপরেও তুমি কেন এই অ্যাটলিস্ট 993 জনকে তুমি সাসপেন্ড করোনি বা রেকমেন্ডেশন উইথড্র করোনি? তাহলে তো আজকে কোর্টকে রায় দিতে হতো না। কোর্ট তো সুযোগ দিয়েছিল সেটা। অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 টোটাল রেকমেন্ড করেছে 5,596, যার মধ্যে OMR ইস্যু মানে সাদা OMR বা 6টা উত্তর করে 53 পেয়েছে এরকম ক্যান্ডিডেট। এর মধ্যে কিন্তু তারা নেই যারা পেয়েছে 39 কিন্তু চাকরিও পেয়েছে সে, হয়তো শেষের দিকে র্যাঙ্ক দিয়েছে। র্যাঙ্ক একদম শেষের দিকে না পাঠালে তো হবে না। যাদের কাছ থেকে আমরা কিছু লেনদেন করেছি তাদেরকে আগে দিতে হবে, তারা কিন্তু এর মধ্যে নেই। র্যাঙ্ক জাম্পিং 39, যেগুলো আইডেন্টিফাইড হয়েছে, হয় বোর্ড ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, টোটাল 810। গ্রুপ সি ক্লার্ক 2037, তার মধ্যে 783টা হচ্ছে OMR ইস্যু। ভাবো, এখানে র্যাঙ্ক জাম্পিং হিস্ট্রি নেই। বাট ওই আমি যে কেসটা বললাম ওই কেসটা কিন্তু আছে। গ্রুপ ডিতে তো আছেই, আমি নিজে চোখে দেখেছি। 3880-র মধ্যে 1741, মানে এগুলো হচ্ছে একদম, গ্রুপ ডি বলতে তাদের ধারণা হচ্ছে একদম ছোট চাকরি, যত পারিস পরিচিত আমাদের যারা যারা কিছু নিয়ে ঢুকিয়ে দেয়। 44% দুর্নীতি একটা চাকরিতে, এটা কম বড় দুর্নীতি নয়। বা শুধু 1741 নয়, আমি তোমাকে বলছি, এটা আমি নিজে কয়েকজনের দেখেছিলাম যেখানে তার পাওয়ার কথা 47 দিয়েছে 38, পাওয়ার কথা 43 পেয়েছে 37, কিন্তু সে চাকরি পেয়েছে, একদম তার প্যানেলের লাস্টের দিকে নাম ছিল। তাহলে এটা দুর্নীতি নয়। রিএভালুয়েশন ইজ নেসেসারি ফর দিস কজ। এই কারণের জন্য এই রিএভালুয়েশনটা সব থেকে বেশি প্রয়োজন। হয়তো কষ্ট হচ্ছে, আমাদেরও খারাপ লাগছে, আমাদের প্রচুর পরিচিত মানুষের আজকে চাকরি গিয়েছে, স্টুডেন্টের চাকরি গিয়েছে, বন্ধুরও চাকরি গিয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। কিন্তু নিশ্চিত থাকো, যারা এই দুর্নীতির কোনো আশ্রয় নেয়নি, আমি বিশ্বাস করব তারা সমহিমায় ফিরে আসবে এবং আগামী দিনে তাদের উপরে আর কেউ কোনো আঙুল তুলতে পারবে না। আর কেউ যেন এই দুর্নীতিকে জাস্টিফাই না করতে আসে যে আমি যখন একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই, একটা টিকিটের লাইন দেওয়া থাকে যেখানে 20 টাকা দিয়ে আগে ঢুকে যান, তা আমি 20 টাকা দিয়ে দিই। তো একজন আজকে জাস্টিফাই করতে যাচ্ছে যে এই 20 টাকা দিলে সুযোগ পেলে কি আপনি ছাড়তেন না? আরে ভাই, 20 টাকা আর একটা চাকরি দুটো সমান নয়।
এটাকে কোনোদিন জাস্টিফাই করা যায় না। এটা দুর্নীতি, এটাকে দুর্নীতি হিসাবে মানতে হবে। প্রধান শিক্ষক মহাশয়ের ছেলে একজন আছেন, তিনি এই দুর্নীতির ভাগিদার, তিনিও সাদা খাতা জমা দিয়েছেন। কত বড় লজ্জার ব্যাপার। তিনি আবার আজকে জাস্টিফাই করছেন 20 টাকা দিয়ে আগে যাওয়ার সুযোগ পেলে কে না যেত। এটা দুর্নীতি। দুটোর মধ্যে মানে লটস অফ ডিফারেন্স আছে। এবং এখানে একটা পয়েন্ট তোমরা ভালোভাবে খেয়াল করবে, এই পয়েন্টটা বলেছে দিস ইললিগালিটিস অ্যাডমিটেড বাই এসএসসি, এটা এসএসসি স্বীকার করেছে যে ভুল হয়েছে, ক্যান নট বি সেড টু বি উইদিন টলারেবল এরর্স, এটা সহ্য করার মতো ভুল নয়। সেরকম ডিজিটাল এরর একটা দুটো হতে পারে, বাট এসএসসির এই অ্যাটিটিউড, যেটাকে কোনোদিন কোর্ট মান্যতা দেয়নি, অ্যাটলিস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেয়নি। এবং সুপ্রিম কোর্ট যখন দেখেছিল যে এই দুর্নীতির মধ্যে সত্যি করে দুর্নীতি আছে, তারা কেসগুলোকে এগ্রিগেট করেই হাইকোর্টে পাঠিয়েছে। এবার বাকিটা দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে আগামীতে, সেটা নজর সবার থাকবে। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেস শেষ হোক, নতুনদের সুযোগ আসুক। একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, 10 বছর বয়স বেড়ে গেল, কতজনের কত ইস্যু হয়ে গেল পরিবারে, কতজন ছেড়ে দিচ্ছে বাধ্য হয়ে। আমার পরিচিত আমার এক প্রাক্তন স্টুডেন্ট, সে পিএলআই এর এজেন্ট শুরু করে দিয়েছে, বাধ্য হয়ে, একদম পরিষ্কার কথা। এখানে কোনো ভাবার জায়গা নেই যে, এবং যে বলবে যে এই দুর্নীতি যাদের গিয়েছে তাদের পরিবার আছে, 100 বার আমরা বলি তাদের পরিবার আছে, তাহলে তাদের যখন পরিবার আছে তারা কেন বাইরে বেরিয়ে সোজা কথা বলছে না যে আমি এই মাধ্যম দিয়ে টাকা দিয়েছি? তারা কোর্টকে হেল্প করেনি কেন? তারা তো কোর্টকে হেল্প করতে পারতো, চাইলেই হেল্প করতে পারতো। এখানে এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে, যে ডিজিটাল সার্টিফিকেট বা ডিজিটাল ডিভাইসগুলোকে এই যে একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক বৈধতা দিয়েছে, তার মানে এই ডিজিটাল মিডিয়াতে থাকা যে সমস্ত ওএমআর আছে সেগুলোকে কিন্তু বৈধতা দিয়েছে। এবং আগামীতে এভালুয়েশন করতে হলে এই ওএমআর দিয়েই এভালুয়েশন করতে হবে। এবং সবথেকে বড় কথা, এগুলো তদন্তকারী সংস্থা কিন্তু আইডেন্টিফাই করে এনেছে, যেটা উচিত ছিল স্কুল সার্ভিস কমিশনের। স্কুল সার্ভিস কমিশন কেন করেছে, কি করেছে, সেটা স্কুল সার্ভিস কমিশন বলতে পারবে। আমরা এত বড় ব্যক্তি নই যে তাদের উপরে কিসের প্রেসার ছিল। আরো কয়েকটা জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি। আপলোডিং অফ ওএমআর শিট, এই অংশটা পড়বে। অপশনস অ্যাভেলেবল, সতেরোটা পয়েন্ট দেখবে আইডেন্টিফাই করেছে। এটা তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে। ইররেগুলারিটিস ইন দ্য সিলেকশন প্রসেস, এই অংশটা ভালো করে পড়বে, এখানে অনেক কিছু দেওয়া আছে। এসএসসি has appointed an agency namely NISA for the purpose of scanning and evaluating OMR sheet by a closed door tender process. নিজেদের মনের মতো একটা সংস্থাকে কখন কাজ দেওয়ার দরকার পড়ে, বাট নাইসা কিন্তু নিজে আবার এই কাজটি করেনি। Such agency has engaged another third party agency, ডাটা স্ক্যানটেক, ডাটা স্ক্যানটেক, টু স্ক্যান ওএমআর শিট। সেটাও ক্লোজ কোনো জায়গাতে হওয়া উচিত ছিল। স্ক্যানিং ওয়াজ ডান অ্যাট দ্য অফিস প্রিভিলেজ অফ এসএসসি। এই ডাটা স্ক্যানটেক সে এসএসসির অফিসে বসে এসএসসির ওএমআর চেক করছে, বাট এসএসসি কিন্তু তাকে দেয়নি। তাহলে এসএসসি কিন্তু একবার প্রশ্ন করেনি যে তুমি একটা থার্ড পার্টি কিভাবে সে কাজটা করছো। It is claimed by SSC that SSC has never engaged data scan-tech to scan OMR sheet or authorized Mr. NISA to engage data scan-tech or any other agency. তাহলে গল্পটা কি হলো? এসএসসি ডাটা স্ক্যানটেক কে অ্যাপয়েন্ট করেনি, অথচ তারা এসএসসির অফিসে বসে এই স্ক্যানিং করছে এবং এসএসসি কোনো প্রশ্ন করছে না। কিসের কারণে? বাধ্যবাধকতাটা কোথায়? এসএসসি has destroyed the original OMR sheet with scanned mirror image, thereof being preserved in its server. এসএসসি অরিজিনাল ওএমআর কে ডিস্ট্রয় করেছে। হয়তো কোনো রুলস থাকতে পারে যে এত বছর পর ডিস্ট্রয় করা যায়, সত্যি কি সেটা মেনে করেছিল? না, তদন্ত শুরু হওয়ার পরে
অ্যানাদার কোনো কারণে করা হয়েছিল, এবং বলছে তারা সার্ভারে স্ক্যান মিরর ইমেজ স্টোর করেছে। But CBI did not find any scanned mirror image of OMR sheet in the server of SSC. SSC সার্ভারে পাইনি, না তদন্ত শুরু হওয়াতে সেগুলোও সার্ভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি শুধু ভাবো, আমি একটা প্রশ্নই রাখছি, রোল অফ এসএসসি, এসএসসির রোলটা তাহলে কি ছিল? স্বচ্ছভাবে পরীক্ষা নিয়ে রেকমেন্ডেশন দেওয়া, না সেন্ট্রালাইজ করা হয়েছিল শুধুমাত্র দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য? OMR sheets has been destroyed without the scanned mirror image being preserved in the server of SSC. তাহলে সিবিআই যেহেতু পায়নি, তারা কনক্লুশন এটাই দেবে। SSC has provided scanned OMR sheet to RTI applicant in the year 2018 till 2023, claiming that such OMR sheet were from the database, although CBI did not find any OMR sheet in the server of SSC. 2018 সাল থেকে 2023 সাল অবধি 5 বছর যারা যখন কোনো কাজে এসএসসির কাছে আরটিআই করেছে, তাদের প্রাপ্ত নম্বর জানার জন্য বা কারোর প্রাপ্ত নম্বর জানার জন্য এসএসসি কিন্তু আরটিআই রিপ্লাই করেছে এই মর্মে যে তাদের কাছে তাদের সার্ভারে ওএমআর শিটের কপি আছে, বাট বাস্তবে নেই। তাহলে এটা দুর্নীতি নয়? অ্যাপয়েন্টমেন্টস higher than the declared vacancies had been given in respect to all 4 categories, যেটা আমি একটু আগে বললাম। ভ্যাকান্সিকে ছাপিয়ে গিয়েছে অ্যাপয়েন্টমেন্ট। ভাবো, অ্যাপয়েন্টমেন্ট had been given to the person who are not even in the panel, যে প্যানেলের ওয়েটিং লিস্ট, এমপ্যানেল লিস্ট কোনোটাতে নেই, তাকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তাহলে দুর্নীতি নয়? ডেফিনেটলি দুর্নীতি। Appointments had been given to person who submitted blank OMR sheet, এবং সব থেকে আমার খারাপ লাগে এই জায়গাটি এসএসসি জেনেও তাদের চাকরি বাতিল করেনি। তারা জানতো যে নোংরা ঢুকে আছে, নোংরাটাকে ফেলে দিলে তাও একটা মুখ থাকতো, কিন্তু তারা সেটাও করেনি। তো আমার মনে হয় পৃথিবীর কোনো কোর্ট, আমি বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, কেউ এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দেবে তো নাই, হয়তো রায় আরো মারাত্মক হতে পারে, হয়তো সাময়িক ডিলে করানো সম্ভব এই রায়কে প্রভাব খাটিয়ে, সেরকম আইনজীবী নিয়োগ করে, কিন্তু কখনোই এখান থেকে বেরোতে পারবে না। অ্যাপয়েন্টমেন্টস হ্যাড বিন গিভেন পারসনস আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যে ঘটনাটা আমি লকডাউনের সময় তোমাদেরকে বললাম, যে প্যানেল এক্সপায়ার করে গিয়েছে, তারপরেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। প্যানেলের একটা ভ্যালিডিটি থাকে। Person placed lower in rank had been given appointment in preference to person placed higher in rank. র্যাঙ্কের দিকে পেছনে আছে, তাকে সামনের দিকে নিয়ে আসা হয়েছে, সামনের দিকে স্কুল দেওয়া হয়েছে। এটা দুর্নীতি নয়? তো দুর্নীতি ছাড়া কি এটা? মেরিট লিস্ট containing the marks obtained by the respective candidates had নেভার বিন পাবলিশড। একটা স্বচ্ছ পরীক্ষার জন্য আমরা কি চাই বলতো একজন ছাত্র হিসাবে? যে আমি পরীক্ষা দেব, আমি কত মার্কস পেয়েছি, কিসে কত পেয়েছি আমাকে জানানো হবে। অ্যাজ ইউজুয়াল ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ের স্কোরটাও আমাকে দেখানো হবে, আমার পজিশন মেরিট লিস্টে কোথায় আমার দেখানো হবে, আমি অ্যাপয়েন্টমেন্ট নেব। যেখানে কাউন্সেলিং আছে, আমার পজিশনের ভিত্তিতে আমি অ্যাপয়েন্টমেন্ট নেব। এর থেকে তো এইটুকু তো আমরা একজন চাকরি প্রার্থী হিসাবে বাড়ির পয়সা খরচ করে আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি, এটুকু তো আমরা আশা করতেই পারি। তার একটা নিয়োগকারী সংস্থা সেই আশাটুকু পূরণ করতে পারে না। এই ঘটনা এসএসসির ইতিহাসে প্রথম নয়, এর আগেও একবার ফর্ম ছেড়েছিল, ফর্ম ফিল আপ করেছিল বহুজন, কিন্তু পরীক্ষা হয়নি। খুব লজ্জার ব্যাপার। তা একজন চাকরি প্রার্থী হিসাবে আমি তো এইটুকু আশা করতেই পারি, বাট সেটা কোর্টকে ঠেলে ঠেলে বার করতে হচ্ছে। খুব লজ্জার বিষয়। আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম বলতেই হবে। উনি নিজের ব্যক্তিগত লাইফে কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু তুমি অবাক হবে, একটা সময়ে যখন এসএসসি কে বলা হলো যে তুমি ওএমআর গুলোকে পাবলিশ করো, এসএসসি কি করলো? ওএমআর দেখার জন্য রোল নাম্বার ইম্পোজ করলো, যে তুমি রোল নাম্বার দিয়ে দেখতে পাবে। তার মানে
যারা দুর্নীতিগ্রস্ত সে নিজের ওএমআরে তার রোল নাম্বার দেবে, দিয়ে নিজের ওএমআরটি নিজে দেখবে। পরের দিন বিচারপতি তখন বললেন, আব দিবার কিউ বানা রহে হো, দিবার তোড় দো। তারপর পাবলিকলি ওএমআর আপলোড করা হবে। এটা লজ্জার বিষয় নয়? ডেফিনেটলি এটা লজ্জার বিষয়। কাউন্সেলিং had been held subsequent to the expiry of the panel. কাউন্সিলিংও করা হয়েছে প্যানেল এক্সপায়ারির পর। এবং সব থেকে বড় কথা, এসএমএস এ চাকরি হয়েছে, ভাবতে পারো। ক্যান্ডিডেটের মোবাইলে এসএমএস দিয়েছে, সে কত বড় স্পেশাল ক্যান্ডিডেট তুমি ভাবো তো। কেন তাকে হেফাজতে নেওয়া হবে না? নেওয়া উচিত। আজকের যে রায় বলেছে যে সিবিআই যাকে খুশি হেফাজতে নিতে পারে, কোনো অসুবিধা থাকা উচিত নয়। টোটাল বেনিফিশিয়ারিজ of the irregularities are yet to be identified and rendered improbable given in the stand of SSC board and state. যতগুলো বেনিফিশিয়ারি আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। SSC has applied for permission to create supernumerary post. কেন? কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে তাদের জন্য যেন কোনো বৈধ ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জন্য এই পোস্ট তৈরি হয়েছিল। কিসের প্রয়োজন? অবৈধগুলোকে বার করে দিলে তো ঝামেলা মিটে যেত। সৎসাহসটা নেই কেন? রিক্রুটমেন্ট রুলস গভর্নিং দ্য 4 categories had never been adhered to either in letter or in spirit. কোন পলিসিতে এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো পরপর হয়েছে সেটাও কিন্তু এসএসসি কোনোদিন পাবলিশ করেনি। ওকে, এগুলো সব তোমরা জানো, জাস্টিস বাগ কমিটি তার রিপোর্ট এগুলো সবই উল্লেখ করেছে। কোর্ট কিন্তু কোথাও, বরং আজকে এক জায়গায় লিখেছে, তোমরা পুরোটা পড়লে দেখতে পারবে, কোর্ট কিন্তু কোথাও বলেনি 100% দুর্নীতি হয়েছে। কোর্ট প্যানেল বাতিল করেছে, কিন্তু মনে রাখবে সুযোগও দিয়েছে। এটা কেউ বলবে না যে কোর্ট বলছে যে 100% বাতিল করা হয়েছে, তা কিন্তু কোর্ট করেনি। প্যানেল বাতিল করেছে, বাট সুযোগ দিয়েছে। কোর্ট কোথাও বলেনি যে যত ক্যান্ডিডেট আছে এরা সবাই জালিয়াতি ক্যান্ডিডেট, তা নয়, এবং বাস্তবেও তা নয়। আমরা জানি প্রচুর ভালো ভালো ছেলে এর মধ্যে আছে। ওকে, এখানে কিছু জিনিস কোর্ট বলে দিয়েছে। OMR sheet available in 3 hard disks if not already done, or such portion not done must be uploaded in the website of SSC forthwith and made available to the public for viewing. মানে আর কোনো আগের মতো রোল নাম্বার চাপাতে পারবে না, OMR sheet গুলোকে আপলোড করতে বলেছে। এবং কবে করবে, কি আদতেও সুপ্রিম কোর্টে যাবে, সেটা তো তাদের ব্যাপারে, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। Person who has appointed outside the panel after expiry of the panel and as also those who submitted blank OMR sheet but obtained appointment must return all remuneration and benefits received by them to the state exchequer along with the interest calculated by সোজা কথা 12% ইন্টারেস্ট দিয়ে জমা করতে বলেছে। কোনো অন্যায় কথা বলেনি, কোনো অন্যায় কথা বলেনি। কেউ হয়তো সাপোর্ট করবে, অনেক মানবিক মুখ আমাদের এখানে দেখতে পাওয়া যায়। এত মানবিক হয়ে আরো সমস্যাটা আমাদের বেড়ে গিয়েছে ভালো স্টুডেন্টগুলোর, যে তাদের আজকে তাদের জন্য কেউ মানবিক হয় না। কোনো অন্যায় বলেনি, ঠিক বলেছে। তুমি যখন সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছো, তুমি জানতে যে তুমি 2 নম্বরই করেছো, এ টাকা তোমার থাকা উচিত, এবং তোমার প্রচুর পয়সা আছে বলেই তুমি এই রাস্তায় যেতে পেরেছো। এখানে কোনো অন্যায় হয়নি। এবার বাকিটা তোমরা জানো, DMDI এদেরকে অর্ডার দিয়েছে যে এগুলো রিকভারি হয়েছে কিনা জানাতে। সিবিআই চাইলে যাকে খুশি এবার জেরা করতে পারে, আর যদি এটাকে তো আটকানোর চেষ্টা করা হবে সবাই জানে। বাট আমরা চাইবো যত তাড়াতাড়ি মিটে যায় সবটা তত ভালো, যত তাড়াতাড়ি মিটে যায়, যত তাড়াতাড়ি মিটে। ওকে, এটাও দেখতে পাচ্ছ এসএসসি কে বলেই দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন, এভালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ OMR sheet shall be made by SSC by open tender and after declaring the eligibility criteria and other terms conditions of the contract. এখানে প্রশ্ন একটা থাকবে যে স্ক্যানিং অফ OMR বলতে আর কিভাবে সম্ভব? তাহলে একমাত্র সিবিআই এর কাছে যে ডাটা আছে সেই ডাটাকে, যেহেতু সেটাকে মান্যতা দিয়েছে, সেই ডাটার বেসিসেই আগামীতে এগুলো করতে হবে।
তো এই ছিল পুরোপুরি স্ট্রাকচার। তোমরা অনেকে আজকে বলেছো, তার জন্যই আজকে এটা করে দিলাম। এখানে আমার এক্সট্রা কোনো কারোর সাথে কোনো ক্ল্যাশ নেই, এসএসসির সাথে কোনো ক্ল্যাশ নেই, গভর্নমেন্টের সাথে কোনো ক্ল্যাশ নেই, কোনো অ্যানাদার পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করার কোনো ব্যাপার নেই, অভিজিৎ গাঙ্গুলির পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আর এটুকু বলি, ভদ্রলোক এই জার্নিটা স্টার্ট করেছিলেন বলে আজকে হয়তো প্রচুর ভালো ক্যান্ডিডেট যারা যোগ্য ছিল কিন্তু প্যানেলে নাম আসেনি, তারা হয়তো আজকে সুবিচার পেতে পেরেছে। মাঝখানে তারাও অনেকভাবে ডাইভার্টেড হয়েছে, বাট ঠিক আছে, আমরা চাইবো শেষ অবধি সবটা ঠিক হোক, প্রত্যেকে তার জায়গা ফিরে পাক, যে যে জায়গার যোগ্য সে সে জায়গা ফিরে পাক, আর যারা অযোগ্য তারা যেখানে খুশি যাক, কিচ্ছু যায় আসে না। শুধু এটুকু বলবো, তারা চাইলে সহযোগিতাটুকু অন্তত মানুষকে করতে পারে, তারা বলতে পারে, তাতে এই তদন্ত আরো সহজসাধ্য হয়। এবং কোনো পরীক্ষায় কেউ অযোগ্য হতেই পারে, অযোগ্যদের জন্য একটা কথাই বলবো, তার মানে এই নয় সে জীবন যুদ্ধ অযোগ্য। প্রচুর জায়গা আছে, এখনো চাইলে তারা অন্যভাবে চাকরি পেতে পারে, অন্য চাকরি পেতে পারে, বা এই চাকরি নিজের যোগ্যতায় বসতে পারে, কারণ কোর্ট কোথাও এটা বলেনি যে তারা আর পরীক্ষায় বসতে পারবে না, তারাও বসতে পারে। বাট সবাই আসুক, এই প্রফেশনটা বেঁচে থাক, সরকারি স্কুল বেঁচে থাক, সরকারি শিক্ষক বেঁচে থাক। আমরা আজকে যেখানে পৌঁছেছি সেটা তাদের দৌলতেই পৌঁছেছি। সুতরাং সবটাই থাক, কিন্তু বৈধভাবে থাক, অবৈধভাবে না হোক। কারণ অবৈধভাবে কোনো একজনের যেমন উপকার হয়, অনেকজনের অনেক স্বপ্ন কিন্তু ভেঙে যায়, বিশেষ করে তাদের যাদের পরিবার এককালীন টাকা হয়তো কোথাও থেকে জোগাড় করতে পারে না। এটা খুব খারাপ লাগে যারা আমরা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, যে আমরা যদি এককালীন টাকা না দিতে পারি, তার জন্য যদি চাকরি না হয়, এবং সেটা অর্গানাইজ ক্রাইম, কোনো একজন তার জন্য জড়িত নয়, একাধিক ব্যক্তি তারা মিলে সংগঠিত অপরাধ তৈরি করেছে। শুধু এই চাকরিতে নয়, বেশ কিছু মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্টেও একই ঘটনায় আছে। এগুলো কখনোই মানুষের উচিত নয়, একে সাপোর্ট করা কখনো উচিত নয়, একে সাপোর্ট করা যায় না। যাক, ভালো থাকো, গুড নাইট।